নাট্যাচার্য সেলিম আল-দীন। আমি তাকে সেলিম ভাই বলতাম, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি যখন 79-এ ভর্তি হই তখন তার সাথে আমার পরিচয় ঘটে। তিনি বাংলা ডিপার্টমেন্টের তখন শিক্ষক ছিলেন। তখন আমি ঢাকা থিয়েটারে আসি নাই। তো তারপরে দীর্ঘ 5-6 বছর একসাথে ছিলাম। আর একটা জিনিস ছিল যে সেলিম ভাইয়ের ছোটো ভাই, আপন ছোটো ভাই, ও ছিল আমার ক্লাসমেট জিওগ্রাফির। আবার ভাবি, সেলিম ভাইয়ের ওয়াইফ পারুল ভাবির ছোটো বোনও ছিল আমার ক্লাসমেট। এই জন্য সেলিম ভাইয়ের সাথে আমার একটা সখ্যতা আলাদা ছিল। বাসায় সবসময় যেতাম, ভাবিও খুব আদর করতো। আবার সেলিম ভাই তো সেলিম ভাইয়ের সাথে অনেক সিনিয়র, আমার অনেক শ্রদ্ধেয়, কিন্তু আমার সাথে সম্পর্কটা ছিল একদমই বন্ধুর মতন। মানে শুধু ছোট ভাই এরকম না, মানে যে কোনো আলোচনা আলাপ কথা আমার সাথে উনি বলতেন। আমি যখন জাহাঙ্গীরনগর থেকে পড়ি তখন হঠাৎ হয়তোবা প্রান্তিক একটা জায়গা আছে, ওখানে বসে থাকতাম। সেলিম ভাই, হ্যাঁ ভাই চলো যাই, ইয়েতে যাই, নয়ারহাট যাই, নয়ারহাট গিয়ে মাছ কিনবো, বড় মাছ কিনে আমরা তারপরে খাবো, তুইও থাকবি। হ্যাঁ গেলাম ওনার সাথে সন্ধ্যার সময়, যে মাছ কিনলো। আর অনেক খাবার খুব পছন্দ করতেন, খাওয়াতেও খুব পছন্দ করতেন। ওই রান্না হয়তো বাসায় আনার পর ভাবিরে দিত, রান্না হয়তো পরে খাইতাম। তো এইভাবে আর কি অনেক স্মৃতি তার সাথে, আমার সেলিম ভাইয়ের সাথে, মানে নাটকের বাইরের স্মৃতি আমি বলি। তারপর আমাকে একবার নিয়ে গেলেন উনি ইয়েতে, ওনার গ্রামের বাড়ি ফেনীতে। বললো যে আমি হাতহদায় একটা নাটক করব, ওইটা একটা সারেং আছে একটা ক্যারেক্টার, ওটা হাতহদায় নাটকটাই নোয়াখালী অঞ্চলের চরাঞ্চলের একটা গল্প। তা উনি তো আসলে বাস্তব জীবনটাকেই উনি তুলে ধরতেন নাটকে। মানে ওনার কোনো কিছু ফলস ছিল না, যে মানে নাই সেটার উপরে না, উনি একদম দেখতেন একটা প্রাকৃতিক, তারপরে তার সেই একটা এলাকার সামাজিক অবস্থা সব কিছু দেখে চর্চা করে সেই ল্যাঙ্গুয়েজ শিখে তারপরে উনি নাটক লিখতেন। তো আমাকে নিয়ে গেলেন ফেনীতে সেনেরখিল, সোনাগাজীর সেনেরখিল গ্রামে। এটা আমি পরীক্ষা দেওয়ার পরে বের হয়ে গেছি। তো আমাকে বলে যাবি, চল যাই, তুই তো এখন চাকরি টাকরি কিছু করিস না, শুধু ঢাকা থিয়েটার করিস। তা আমি বললাম যে হ্যাঁ আমি যাব। তারপরে সেলিমের সাথে আমি প্রায় 20 দিন ছিলাম ওই হাতহদাই নাটক। এটা মানে হচ্ছে 7 সওদা, 7 বাণিজ্য, এটা নোয়াখালী ভাষায় হাতহদাই, যে নাটকটা অসাধারণ একটা মঞ্চ নাটক। তো ওখানে গিয়ে আমাকে ওনার বাড়ির থেকে চান্দিয়া, এটা অনেক দূরে। তা আমাকে একটা মোটরসাইকেল দিয়ে দিতেন, ওই মোটরসাইকেলের পিছে বসতাম, একটা লোক দিয়ে একটা টেপ রেকর্ডার দিয়ে দিতেন। তারপরে বলতে তুই ওখানকার জেলেদের গান, ওইখানকার যে কালচার কৃষ্টি, এগুলি তুই তুলে নিয়ে আসবি। ভেড়ার লড়াই হয় ওখানে, মোরগের লড়াই হয়, এই জিনিসগুলো এগুলো আমার লাগবে। আর 3-4 জন জাহাজিওয়ালা আমি খবর নিছি, তারা ওইখানে একটা হাট আছে, ওইখানে তারা বসে, বিকেলে আড্ডা মারে। 20 দিন 15 দিন, যেদিন একদিন তাদের পাবি, বা ওখানে কোনো দোকানে বলে আসবি কবে আসবে, ওই সেই দিন সাক্ষাৎকার। আমাকে দিল বৃষ্টির দিন, অঝোরে বৃষ্টি পড়ে, আমি সকালবেলা রওনা দিতাম ওই এক ভদ্রলোকের মোটরসাইকেলের 50 সিসি মোটরসাইকেলের পিছনে। সেই 20 মাইল যেয়ে মোটরসাইকেলে গিয়ে টেপ রেকর্ডার একটা ওই কাপড় দিয়ে, তখন তো ওরকম পলিথিন খুব একটা পাওয়া যেত না, খুব মোড়ায় টোড়ায় নিয়ে যেতাম। তারপরে সাক্ষাৎকার নিতাম বিভিন্ন লোকজনের, চরাঞ্চলের জেলেদের গান। তারপরে ওই কী বলে জাহাজিওয়ালা যারা ছিল একসময়, সাগরে জাহাজের চালাইতো যারা, ওই ধরনের পাইলাম একজন, প্রায় 85 ইয়ার্স ওনার বয়স। ওনার সাথে আমি দীর্ঘ সাক্ষাৎকার নিলাম, যেটা হয়তোবা হাতহদাই নাটকে আনার ভান্ডারী যে চরিত্রটা, ওইটার মানে ওখান থেকেও উনি দেখে তারপর নিয়েছে। তো সারাদিন এটা করতাম, টেপ করতাম, সব করে সন্ধ্যার সময় চলে আসতাম। এরকম করি এর ভিতরে জাহাজিওয়ালার 2-3 জনেরও সাক্ষাৎকার নিলাম। সে একজন ব্রিটিশ আমলে জাহাজ ডুবে গেছিল, উনি জাহাজের ক্যাপ্টেন ছিল, তো সেই গল্প শুনলাম। তো সেলিম ভাই তো আমার খুব খুশি,
তুই আমার অনেক উপকার করে দিচ্ছিস, খুব মানে খুব আদর করেন। তো একদিন ছোট করে বলি, তো একদিন আমি সারাদিন ওই ভদ্রলোকের সাথে গিয়ে দুপুরে কলা রুটি বিস্কুট যা পাই ওই গ্রাম ওই চর অঞ্চলে তাই খেয়ে আবার কাজ করতাম। আমি সন্ধ্যা হলে চলে আসতাম। কোনোদিন রাতও আসছে, যেদিন জাহাজিওয়ালার সাক্ষাৎকার নিয়েছিলাম ওই দিন আমরা অনেক বেশ রাত হয়ে গেছিলো, কেন অনেক কথা বলছি। এবং ওইটা হলো সবচেয়ে মূল বিষয় ছিল যে একটা জাহাজিওয়ালা তার জীবনে এই যে বিভিন্ন ঘাটে ঘাটে সে গেছে, এটা সাতটা বাণিজ্য হাত হদাই। মূল চরিত্র হলো আনার ভান্ডারী চরিত্র। তাই ভদ্রলোকের সাথে কথা বলে তো একদিন এরকম আসছি রাতে, উনি ওই আসার পরে তারপরে সে শুনতেন ওই টেপ রেকর্ডার, তখনকার দিনে তো ক্যাসেট সিস্টেম, ওই ক্যাসেট কানের কাছে নিয়ে 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 শুনে নোট ডাউন করতেন। এই 10টা 11টা 12টা গ্রামের ভিতরে তো করে টোরে একদিনের ঘটনা বলি। তো একসাথে আমরা বাংলা ঘরে ঘুমাইতাম, বড় একটা চৌকি ছিল, চৌকিতে ঘুমাই সেলিম ভাই আর আমি। হঠাৎ করে আমারে বলে কয়েকদিন পরেই আর কি যাওয়ার, 2টা বালিশ আমি প্রথম ঘুমাইছি। একদিন বলে কি হঠাৎ করে আমার বালিশটা সে নিয়ে গেছে। তা আমি কেমনি ঘুমাবো এখন, সারাদিন জার্নি করে আসি। তুই ইয়াং, তুই পোলাপান মানুষ, তুই কি এটা পারবি, তুই ঘুমাইতে পারবি? বালিশ ছাড়া ঘুমানো ভালো শরীরের জন্য, মাথার জন্য। এক ধরনের পাগলামি আর কি, বুঝাতে পারবো না। তারপরে আমার তো এখন মনও মেজাজও খারাপ হয়ে গেছে ভিতরে সারাদিন কষ্ট করলে এখন বালিশ নেই, ঘুমাবো কীভাবে? বালিশ 2টা আর ভিতরের বাড়িতে আছে, কিন্তু অত রাতে ঘুমাই গেছে সবাই, ডাকা যাচ্ছে না। তো আমি পাশে শুবো, তারপর অনেক খুঁজে টুজে দেখি কি একটা ইটের টুকরা। তা আমি ওটা মাথায় দিছি। সেলিম ভাই তো বালিশ একটা, আমি 2টা বালিশ ছাড়া ঘুমাইতে পারি না। তা আমি তো এই যে কয়দিন ঘুমাইলে, কারণ আমি ঘুমাবো না আজকে, এমনি ঘুমাবো, 2টা লাগবে বালিশ। তো একটা মাথায় দিল, একটা পায়ের নিচে দিয়ে ঘুমাইলো। তা আমি একটু খুঁজে হারিকেনের আলো বাড়ায় দিয়ে, কারেন্ট নেই, বাড়ায় দিয়ে তারপরে আমি শুয়ে পড়লাম। ওই একটা কাঁথা মতো ছিল, ওই ইটের উপরে দিয়ে শুয়ে পড়লাম। শুয়ে আমি ঘুমিয়ে গেছি, টায়ার্ড তো, শরীর টায়ার্ড, মানে খাওয়া দাওয়ার পরে আর কি। পরে সকালবেলা উঠে দেখি, আমি জানিও না যে আমার মানে মাথার নিচে ওই বালিশটা। আমি ঘুমাচ্ছি, আর একটা বালিশ পাশে ছেলে মেয়ে চলে গেছে, কিন্তু মানে ওইদিকে হাঁটছে, ওটা সকালবেলা উঠে যেত, আমার নিচে বালিশটা। পরে আমি বললাম যে বালিশ আসলো কোথায়? বলে আমি তোর পরীক্ষা করলাম তুই আমার কতটুকু ভালোবাসিস, আমি তো তুই একটু ঘুমানোর পরে তোরে আমি বালিশ দিয়ে দিছি আবার। এই সেলিম ভাই আমার সাথে। তারপরে আরও অনেক গল্প আছে।